যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি, যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না, সই করুক স্ট্যাম্প পেপারে, আইএসএফ প্রয়োজনে 8টা প্রার্থী তুলে নেবে, কন্টেস্ট করবে না প্রয়োজনে। কিন্তু করতে পারবে তো? মানে জায়গাটা এটাও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না, কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে। আমি পরিবার থেকে গালাগালির পক্ষে নয়, সমালোচনা করার পক্ষে নয়। কদিন কে কোথায় জন্ম হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে নিয়ে খুব নোংরামি চলছে। আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘাট কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রেস বিবৃতি দিয়েছিল, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল, অনেক কথা বলেছিল। কদিন আগে টয়োটা গাড়ি নাকি 200 স্পিড না কত স্পিডে ছুটছিল, কপালে লেগেছিল, তখন উনি অনেক কথা বলেছিলেন। কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এসএসকেএমে গেল, দুঃখ লাগছে ভাবতে, মানে সত্যি দুঃখ লাগছে। তার আশপাশের যারা সিকিউরিটি ছিল, যিনি পিওসি ছিল, কতটা অপরিপক্ক, যে একটা জেড প্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে, আমরা ভালো করে জানি, হয়তো আমাদের জেড প্লাস নয়, আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে, তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে। রক্তটা মোছার টাইম হলো না মাননীয়? আমাদের তো মুখ্যমন্ত্রী, আমাদের কষ্ট লাগেনি দেখে বই ছবিটা? তোমাদের লাগেনি? আমার কষ্ট লেগেছে, আমার মুখ্যমন্ত্রী উনি। তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে, তার সমালোচনা 100 বার করব, যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয়। কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা, আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই, আমরা কি করি? রুমাল বা ওড়না দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিই। অতটুকু বাঁধলো না, তাকে হসপিটালে নিয়ে চলে গেল, আর ওটাও ছেড়ে দিলাম। বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে। ডাক্তার বলল, অনেকে অনেক কথা বলল, তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে। যাক, ওই বিষয়ে যাচ্ছি না, পারিবারিক বিষয়। কিন্তু যেটা বলছি, নিজের পরিবারের প্রতি ভরসা নাই, কারণ একটা ভাইকে বলছে ত্যায্য ভাই করে দেবো, আমি করে দিলাম। যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে, তাহলে এই যে এমএলএ গুলোকে দাঁড় করিয়েছে, এই এমপি গুলোকে কন্টেস্ট করছে, এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো? যদি ভরসা রাখতে পারতো, তাহলে অর্জুন সিং এখন কোথায়? হ্যাঁ, একটা তো এখন দেখতে পেয়েছেন। আমি আপনাদের একটা কথা বলি, ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে, সব পাঁচিলে উঠে বসে আছে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে। কালকে শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা বক্তব্য এসেছে, আজকে শুনছিলাম কি আইফোনের কথা বলছে, পাসওয়ার্ডের কথা। শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা পল দিদির আইফোনে তৃণমূলের কত এমএলএ এর কল নিয়মিত ঢুকছে, সেটাও যদি আমাদেরকে জনমানুষে নিয়ে আসে ওনারা, তাহলে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে। বুঝতে পারছেন না? সব পাঁচিলে উঠে বসে আছে। ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে? আমাদের বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে হবে, তাদেরকে গিয়ে বলতে হবে। শেষ কথা বাজে, দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো। কটা বাজে বলো না? আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হচ্ছে না তো? আপনারা কর্মী, আপনাদের জানতে হবে। ভাঙড়ে আমার সাথে হয়েছিল একটা জিনিস, পরে জানতে পেরেছি। তৃণমূলের দেখবেন, তৃণমূলকে ভোট দেবে না মানুষ, একবার ডিসাইড করে নিয়েছে ভোট দেবে না, শুধু বিকল্পের খুশ ছিল। আইএসএফ এসে গিয়েছে, খাম ছাড়া কোনো কথা হবে না, মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে। এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লোককে মার্কেট এখন ছাড়বে, চায়ের দোকানে ছাড়বে, ওই বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে, কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, আমাদেরকে ভোটটা দাও। এসব কণ্ডপাত করার দরকার নেই। এটা করে 2019-এ ভোট দিয়েছিলাম, কি দেখলাম? রাজ্যের বাইরে বিজেপি ছিল, রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো। 2021-এ বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম, বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2024-এও যদি আমাদের এই বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে। ভুল বলছি নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? দরজার বাইরে এখন বিজেপি আছে, ওই বিজেপিকে কি করতে হবে? ওখান থেকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত করে কোথা করতে হবে? বিতাড়িত করে দিতে হবে। বিতাড়িত কিভাবে করবে? লাঠি সুটা না, ভোট। ভোটটা আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন। পশ্চিম বাংলায় খাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে। জোড়া ফুল বিজেপিকে নিয়ে আসছে, খাম বিজেপিকে বিতাড়িত করবে। তা মানুষকে বলুন কি যেটা ওরা করবে, এটা একটা প্রচার রাখবে। এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন।
যদি এই প্রচারটার বাংলার মানুষ খাবে মনে হয়? খাবে? বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক, জেনে গিয়েছে। মোদিজির বলেছে কোমরে দড়ি বাঁধবো, কোমরে দড়ি তো পাঠায়নি, শাল পাঠাচ্ছে তার জন্মদিনে। হ্যাঁ, কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে। ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে। ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে। তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার ফলেও চা খাবে, তারপরেই আমরা চা খাবো, তার আগে চা খাবো না। যেটা বলছিলাম, ওরা এটা বুঝাবে। আর একটা কি, বাড়িতে বাড়িতে চলে যাবে, মাসি, পিসি, চাচা, মামা, খালা, বয়স্ক লোকেদেরকে আগে ধরবে। আচ্ছা, তুমি তো বুঝতেই পারছি, সব বোঝানোর চেষ্টা করবে, বুঝেও যাও, যখন বুঝিয়ে পারবে না। বুঝতে পেরেছি তুমি ভাইজানকেই ভোট দেবে খাম চিহ্নে, তো কেমন ভাবে ইভিএম এ ভোট দিতে হয় তুমি জানো তো? একে তো বয়স্ক লোক, গ্রামের সহজ সরল লোক, সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা। ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে, ওই রকম কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুতে বুতে গিয়ে কিছু মেয়েরা গিয়ে বুঝিয়েছে, বলেছে প্রথমে 1 নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল, বলছে 1 নম্বর সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে খামচিহ্নে ভোট দেবে। মানে 1 নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো, কেল্লা পথে ভোট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে, ওর দরকার লাগে 2-4 বার মানুষের বাড়ি যেতে হবে, যাবেন, সেটা প্রিন্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখাবেন। আমাদের 3-4 নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের, তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন। অন্য কোন সুইচে হাত দেওয়ার দরকার নয়। যদি আইএসএফ কে ভোট দিতে চান, যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান, তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে, তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে। তুমি কৃষক, তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না, কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে, দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে। যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও, অত নম্বরে আমাদের আছে, এই দেখো এখানে গিয়ে হাত দেবে, সুইচটা এখানে গিয়ে প্রেস করবে। এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে। অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে, ওই ওদের 1 নম্বরে কি 2 নম্বরে নাম আসলে বলবে কি বলবে, 1 নম্বর কি 2 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও, সব ভোট ওইদিকে নিয়ে নেবে। এটা মাথায় থাকবে তো ভাই? আপনি কর্মী বন্ধুরা যারা এসেছেন, শেষের দিকে একদম এসেছি, আর ভয় পাওয়ার কোনো জায়গা নাই। তো আপনাদের বলে রাখছি, অনেকে বলতে পারে 2021-এর পরে যেটা হয়েছে 2024-এর পরে করব, তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকীর কথা না, আমার নাম নিয়ে বলবেন। নওশাদ সিদ্দিকী বাস্তব 2021-এর আগে রাজনীতির বুঝতাম না, শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম। 2021-এ কিন্তু পাল বিধানসভার মধ্যে আছে, আর 2024-এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে। কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে, সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো, বুঝিয়ে দেবো মজা। আপনারা দেখেছেন তো, বাঘ বলে ক্যানিং পূর্বের বাঘ বলে, জীবনে তিনি বলছেন কোর্টে ওঠেনি। নওশাদ সিদ্দিকীর সাথে লেগেছিল, নওশাদ সিদ্দিকীর কর্মীদের সাথে লেগেছিল, তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখে সেখান থেকে এখনো বার হতে পারেনি। বুঝতে পেরেছেন? তার নামে মানহানি মামলা দিয়েছি, কোর্টে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে। আগামী দিনে আমার কর্মীদের দিকে ওই রকম কেউ অন্যায় করলে, যে বেটাই হোক না কেন, শাহজাহানের মতো বড় বড় বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে, ইডির ভাত খাবে। আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে, এক জায়গায় বসে চা খাবেন, তার সাথে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু অন্যায় করবে, কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব। সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নাই, মাথা তুলে বাঁচবেন। কারো দয়াতে আমরা বেঁচে নাই, কারো দয়াতে আমরা এখানে নাই, কেউ আমাদেরকে দয়া করেনি, আমরা এখানে আছি। আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি, আমরা ইনকাম করছি, কোন নেতার টাকাতে আমরা চলিনি, আমরা খাচ্ছি, আমরা ওই জন্য চলছে। সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো, কারো দয়া ভিক্ষা আমরা নেব না, আমরা আমাদের অধিকার বুঝে নেব। মা ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। শেষে বলবো, একদম কর্মী সম্মেলন এসেছেন, বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন। ভাই, আমাদের দল কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিয়েও চলে না, বা আমাদের অত টাকা নাই আমাদের দলকে চালাবার। আমাদের দলটা কিভাবে চলে,
একটু বলুন। আর 2 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো ভাই? কাদের অসুবিধা নেই একটু হাত তুলুন তো। শেষে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ছেড়ে দেবো। আমাদের দল কিভাবে চলছে? কাঠের টাকা দিয়ে চলছে। ইলেকশন করতে গেলে একটা হেভি খরচ হয়। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে বিল কুপন পৌঁছাবে, আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেমন ভোট চাইবেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে 10-20 টাকার ভিক্ষা করবেন, ভিক্ষা চাইবেন। আমরাও চাই। মানুষকে গিয়ে বলবেন, আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে, এই খরচ আমাদের দ্বারাই বহন করা সম্ভব নয়, আপনি 10 কোটি টাকা আমাদেরকে দিন। যা দেবে তাই খুশি মনে নিয়ে আমরা চলে আসব, না দিলেও খুশি মনে নিয়ে আসব। জোর করার কোনো জায়গা নাই, কাউকে প্রেসার করার কোনো জায়গা নাই। একদম 10 টাকা 20 টাকা বাজারে যাবেন, মানুষকে বলবেন, দেখবেন দেবে মানুষ। মানুষ তো অন্যায়ের হাত থেকে বাঁচতে চাইছে, যে জুলুম হচ্ছে তার থেকে বাঁচতে চাইছে, কারণ তারও পরিবারের মেয়ে আছে, মহিলা আছে। নাহলে এদের যা রমরমা বেড়ে যাচ্ছে, ওই সন্দেশকারীতে শুধু পিঠা করার জন্য রাত 10টায় ডাকবে না, আপনার বাড়িতেও ডাকতে পারে। তো এই সমস্ত যারা সমাজ বিরোধী, তাদের হাত থেকে তো সবাই বাঁচতে চাইছে ভাই। সবাই 10 কোটি টাকা দেবে। ওই আমাদের ভাই ওই 2-10 কোটি টাকার প্রজেক্ট নয়, আমাদের 2-4 লাখ টাকা তুললেই আমরা আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে প্রচারটা ঠিক করতে পারবো। অনুরোধ করছি আপনাদেরকে, লজ্জা পাওয়ার কোনো জায়গা নাই, লজ্জা পাওয়ার নাই। আমি চাইতে যা পারে, মানুষের কাজ করতে নেমেছি তো।